মৌলির বিরুদ্ধে সমস্ত প্রমাণ বাণীর হাতে তুলে দিল পুলিশ অফিসার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী আর অনিরুদ্ধ ফ্যামিলি ফুড ফাইট কম্পিটিশনে যোগদান করার জন্য সেখানে যায়। তখন বাণী বলে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি, কিভাবে এখানে প্রতিযোগিতার নাম দেব বলুন তো? তখন অনিরুদ্ধ বলে, এটা তো অনেক বড় জায়গা, বড় 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 মানুষরা এখানে আসে, বড় বড় ব্যাপার বাণী, তোমাকে তো আমি বারণ করেছিলাম। তখন বাণী বলে, আপনিই তো আমাকে বললেন যেখানে আসলেই আমার জন্য খুব ভালো হবে। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ বলেছিলাম তো। তখন বাণী বলে, তাহলে চিন্তা কেন করছেন? আপনিই তো বলেন আমরা যদি সবাই একসঙ্গে থাকি তাহলে কোনো সমস্যা থাকবে না। তখন অনিরুদ্ধ এই কথা শুনে বাণীর দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই অনিরুদ্ধ দেখে বাণী নেই। বাণী কম্পিটিশনে নাম দেওয়ার জন্যই সেখানকার যেই অফিসাররা আছে তাদের কাছে যায় আর গিয়ে বলে, স্যার আমিও এখানে কম্পিটিশনে নাম দিতে চাই, কি করে দেব? তখন সেই লোকেরা বাণীকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতে থাকে আর বলে, ম্যাডাম আপনি এখানে নাম দিবেন? আপনি এখানকার যেসব রান্নাগুলো হবে আপনি নাম জানেন? আপনি এগুলো রান্না করতে পারেন? তখন বাণী বলে, না। তারপরেই সেই অফিসার বলে, তাহলে আপনি এখানে কি করে নাম দিবেন? আপনি বরং বাড়িতে গিয়ে মুড়ি ঘন্ট রান্না করুন, বুঝতে পেরেছেন? তখনই অনিরুদ্ধ রেগে যায় আর বলে, মুড়ি ঘন্ট রান্না করা কি কোনো আর্ট নয়? আপনি কি মুড়ি ঘন্ট রান্না করাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন? মুড়ি ঘন্ট রান্নার মধ্যে যেই মূলগুলো কাটা হয় না, সেটাও কিন্তু একটা আর্ট। আর বাংলার ঘরে ঘরে মা, তারপরেই বউরা এই আর্টগুলো করে থাকে। আর আপনারা কিনা সেই তুচ্ছ তাচ্ছিল্য করছেন। আমরা তো বুঝতে পারি না, আপনাদের বাড়িতে কি এসব রান্না হয় না? না আপনারা কোনোদিনও এসব খাবার খাননি? মানুষকে এইভাবে কেন ছোট করে দেখেন? তখন বাণী বলে, থাক না মিস্টার চ্যাটার্জি। তখন অনিরুদ্ধ বলে, এই যে আপনি যাকে রান্না রান্না করা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, সেও না একজন বিজনেস ওম্যান, বুঝতে পেরেছেন? তারও রান্নার একটা নাম আছে। আর আমাদের অনিরুদ্ধ টিফিন সেন্টার, সেটারও না খুব নাম আছে। হ্যাঁ, এখন হয়তোবা সেটা রিসেন্টলি পুড়ে নষ্ট হয়ে গেছে, তাই আমরা রাস্তায় খাবার বিক্রি করি। তখন লোকটা বলে, ও আচ্ছা, আপনারা রাস্তায় খাবার বিক্রি করেন, তাই তো? তা ম্যাডাম আজকে আপনি এখানে কি রান্না করে দেখাবেন? তখন বাণী বলে, চিড়ের পোলাও। তখন তো লোকগুলো আরো ঠাট্টা মজা করতে থাকে আর বলে, চিড়ের পোলাও? এগুলো এখানে কেউ খাবে নাকি? আর আপনি কি যে বলেন না, এইসব রান্না এখানে চলবে না ম্যাডাম। মুগলাই মুগলাই বোঝেন? আপনি তো আবার এসব বোঝেনও না মনে হচ্ছে। মুঘল আমলের রান্না, সেগুলোও না আপনি মনে হচ্ছে না কিছু জানেন। তখনই অনিরুদ্ধ রেগে তাদের কাছে যেতে চাইলে অনিরুদ্ধ বলে, না মিস্টার চ্যাটার্জি, আপনি কিছু বলবেন না। তখন বাণী বলে, জানি না তো শিখে নেব, কারণ শিখার তো আর কোনো সময় নেই, বয়স নেই। রান্না একটা আর্ট, আর যে কোনো সময় যে কোনো কিছু শেখা যেতে পারে, তাই না? আপনারা তো এই প্রতিযোগিতার আয়োজনটাই করেছেন এই জন্য। তখনই বিদ্যুতের মা বাণীর কথা মতো সব সরঞ্জামগুলো সেখানে নিয়ে আসে আর চিড়ের পোলাও রান্না করা সেই টিফিন ক্যারিয়ারটাও নিয়ে আসে আর বলে, বাণী নে, তোর বলা সবকিছু আমি নিয়ে এসেছি। তখন অনিরুদ্ধ বলে, এসব কি? তারপরে বাণী বলে, আসলে মিস্টার চ্যাটার্জি, ওনারা যদি টেস্ট করে দেখতে চায়, তাই আমি বাসা থেকে চিড়ে পোলাও রান্না করে নিয়ে এসেছি ওনাদের টেস্ট করার জন্য। তখন বাণী দুটো প্লেটে ওনাদের দুজনকে চিড়ার পোলাও দেয়। তখন এই লোকটা বলে, না না, এসব আমি খাবো না, যদি আমি অসুস্থ হয়ে যাই। তখন বাণী বলে, না না স্যার, আপনি অসুস্থ হবেন না, আপনি খেয়েই দেখুন না। তখনই সে অফিসার চিড়ের পোলাও নিয়ে নিজে মুখে দেয়। তখন খেয়ে অন্যরকম একটা স্বাদ অনুভব করতে থাকে। তখন দুজনেই খুব ভালো করে চিড়ের পোলাওটা খেতে থাকে আর বলে, ভীষণ ভালো তো। তখন তো অনিরুদ্ধ বাণী সবাই খুশি হয়ে যায়। তখন লোকটা বলে, আসলেই দারুণ লেগেছে। তখন একজন অফিসার বলে, আচ্ছা ম্যাডাম, আপনি যেটা রান্না করেছেন সেটা আমরা কি করে বিশ্বাস করব বলুন তো? তখন বাণী বলে, হ্যাঁ স্যার, সেটারও ব্যবস্থা রয়েছে, আমি সব ব্যবস্থা এখানে করে এসেছি। এই বলে বাণী কুকার, তারপর ইন্ডাকশন নিয়ে সেখানে রান্না বসিয়ে দেয়। তখন সেখানে সবার সামনে বাণী রান্না করতে থাকে আর ওইদিকে বিদ্যুতের মা সহ অনিরুদ্ধ সবাই খুশি হয়। এদিকে অফিসাররাও সবাই অবাক হয়ে দেখতে থাকে। তখন বাণী বলে, আমার বাবা বলতো, কোনো কাজকেই তুচ্ছ-তাচ্ছিল্য করতে হয় না, আর আমার বাবার কথাগুলো স্মরণ করে আমি সবসময় চলি। আসলে অনেকেরই তো বিরিয়ানি খেতে ইচ্ছে করে, কিন্তু সবাই তো আর চালের বিরিয়ানি খেতে পারে না, তাই তাদের জন্য এই চিড়ের বিরিয়ানি আমি নিজের হাতে রান্না করি। আর এটা না স্বাস্থ্যকর একটা খাবার, এটাতে কোনো রকম কারো কোনো সমস্যা হয় না। এই বলেই চিড়ের বিরিয়ানিটা বানিয়ে নেয় বাণী। তারপরে আবার দুটো প্লেটে নিয়ে সে অফিসারদের দুজনকে আবারও দেয়। তারপরে বলে, স্যার এবার একটু খেয়ে দেখুন। তখনই দুজনই খেয়ে একদম মুগ্ধ হয়ে যায় আর বলে, সত্যি আপনার হাতে রান্না না খেলে আমরা তো বুঝতেই পারতাম না যে চিড়ে দিয়েও
এত ভালো বিরিয়ানি হয়। আমরা তো জানতাম শুধুমাত্র বাসমতি চাল এগুলো দিয়ে বিরিয়ানি হয়, কিন্তু আপনি আজকে সত্যি অপূর্ব একটা রান্না করে খাওয়ালেন। না খেলে তো স্বাদটাই পেতাম না। তখন বানি বলে, হ্যাঁ, এটা তো শুধু চিড়ে দিয়ে বিরিয়ানি বানানো, কিন্তু মশলাগুলো তো সব একই, স্বাদটা একই থাকবে। তখন লোকটা ভীষণ খুশি হয়। তারপরে বানি বলে, আসলে যারা খেতে পারে না, যাদের স্বাস্থ্যের সমস্যা, তাদের জন্যই আমার এই আয়োজন। আর আজকে আপনারা তো আমার কথাটা বিশ্বাস নাও করতে পারতেন যে আমি এসব রান্না করি, আমি রান্না করতে পারি। তার জন্যই তো অনেকের সুবিধার জন্য এই রান্নাটা এখানে আমি নিয়ে এসেছি। তখন লোকটা ভীষণ খুশি হয়, বলে, আজকে আপনি সত্যি আমার চোখ দুটো খুলে দিয়েছেন। আপনার মতো এরকম প্রতিযোগীই তো আমাদের দরকার। নিন, আপনারা ফর্মটা নিয়ে নিন, ফর্ম পূরণ করে জমা দিয়ে দিন। তখন বাণী সহ সবাই ভীষণ খুশি হয়। তারপরে অনিরুদ্ধ ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে অনিরুদ্ধ আর বাণী ফর্ম পূরণ করে জমা দিয়ে দেয়। তখন অনিরুদ্ধ বাণীকে বলে, সত্যি বাণী, তোমার কাছ থেকে আরো কত কিছু শিখবো। তুমি যদি দাবা খেলা জানতে না, তাহলে খুব ভালো হতো। তখন বাণী বলে, কেন? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, কি করে কোন ঘরে কোন চাল দিতে হয় তুমি ভালো করে জানো, তুমি কি করে জানলে? ওনারা টেস্ট করতে চাইবে। তখন বাণী বলে, আসলে মিস্টার চ্যাটার্জি, ধাক্কা খেতে খেতে না শিখে গেছি যে কখন কি করা উচিত। এই যে আমার এখন মনে হচ্ছে যে এই প্রতিযোগিতায় না আমরাই জিতবো, দেখবেন। তখন এই কথা শুনে বিদ্যুতের মা, অনিরুদ্ধ, সবাই সবাই খুশি হয়ে যায়। ওইদিকে মিডিয়াতে এই খবরটা ছড়িয়ে পড়ে আর অনিরুদ্ধ বাণীকে দেখাতে থাকে, যা দেখে মৌলি ভীষণ ভাবে রেগে যায়। ওইদিকে দেখা যাবে হসপিটালে নকুল শুয়ে আছে। তখন নার্স টিভিতে বাণী আর অনিরুদ্ধকে দেখে নকুলকে বলে, দেখুন, ওনারা তো আপনার পরিচিত, আপনি ওনাদেরকে চিনতে পারছেন কিনা দেখুন তো। তখন নকুল টিভির দিকে তাকিয়ে অনিরুদ্ধ আর বাণীকে দেখতে থাকে, কিন্তু কিছুতেই কিছু মনে করতে পারে না। চোখ দিয়ে ফেল ফেল করে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে মৌলি দৌড়ে আসে ঈশানী আর পিনাকির কাছে, আসে বলে, মম, ড্যাড, আমি না তোমাদের কাছে একটা আবদার নিয়ে এসেছি। মম, একটা প্রতিযোগিতা হচ্ছে, ফ্যামিলি ফুড ফাইট। তাই আমি চিন্তা করেছি সেখানে নাম দেব, কারণ আমার মম তো খুব ভালো কুক করে, আর ঠাম্মিও তো। তাই দুজনকে নিয়েই না আমি প্রতিযোগিতায় নাম দেখাবো। তোমরা দুজনে রান্না করবে, তোমাদের রান্নাগুলো শুধু আমরা কেন খাবো, সেখানে গিয়ে তোমাদের এই রান্না করা খাবারগুলো সবাই খাবে। তখন ঈশানী বলে, না না, আমি পারবো না মৌলি, আমি পারবো না। তখন মৌলি বলে, কে বলেছে তুমি পারবে না, বলো তো? তুমি পারবে, আমি জানি তুমি পারবে। তখন ঈশানী বলে, কি হয়েছে তোমার, বলো তো? তখনই নয়নতারা এসে বলে, কি হয়েছে দিদি ভাই? তখন মৌলি সবটা খুলে বলে নয়নতারাকে, আর বলে, ঠাম্মি, আমরা সে প্রতিযোগিতার নাম দেব। ওইদিকে পিনাক্ষী বলে, আগে আমাকে বলো তো, দাদা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে তুমি ছিলে কেন? এই ব্যাপারটা না আমার এখনো ক্লিয়ার হয়নি মৌলি। তখন মৌলি মনে মনে বলে, ড্যাড তো দেখছি সেই ব্যাপারটা এখনো ভুলতে পারছে না, কি জবাব দেবো আমি, কি করব? তখনই ঈশানী বলে, হ্যাঁ মৌলি, আমারও না সাফ সাফ কতগুলো কথার উত্তর চাই। এই যে দাদার সঙ্গে আমি তোমাকে কয়েকবার কথা বলতে শুনেছি, কথা বলতে দেখেছি, দাদা বলছিল যে কিছু কিছু একটা বলে দেবে। কি সে ব্যাপারগুলো কি মৌলি? দেখো, তুমি যদি কোনো রকম কোনো এদিক ওদিক করো, তাহলে কিন্তু তোমার জন্য আমাদেরই মাথা নিচু হবে। তুমি তো আমার মেয়ে মৌলি, তোমার জন্য আমার মাথা নিচু হোক সেটা তো আমি চাই না, বা তুমি কোনো বিপদে পড়ো সেটাও তো আমি চাই না। তখনই দেখা যাবে মৌলি মনে মনে বলে, আমি তো তোমাদের মেয়েই না, সেটাই তো ঢাকার জন্য এত কিছু করছি। তখন মৌলি বলে, মম, আমি তোমার মাথা হেট হয় এরকম কিচ্ছু করব না, বিশ্বাস করো। আমি না কিচ্ছুর সঙ্গে কিচ্ছু জড়িত নেই, আমি তো তোমার শিক্ষায় বড় হয়েছি, বলো আমি কোনো অপরাধ করতে পারি? তখন পিনাক্ষী এই কথা শুনে তাকিয়ে থাকে। তখন নয়নতারা মনে মনে বলে, আমি জানি দিদি ভাই, তুমি যতই এগুলো বলো না কেন, তুমি তুমি যে অনেক বড় খেলোয়াড় সেটা আমি জানি। ঠিক তখনই শাড়ির দোকান থেকে কতগুলো শাড়ি নিয়ে স্টাফরা চলে আসে। তখন ঈশানী বলে, এসব কি? তখন মৌলি বলে, মম, তোমাকে আমি শাড়ি গিফট করতে চাই। তুমি আমি বললে তো আর তুমি শুনতে না, তার জন্যই তোমার জন্য এই শাড়ির ব্যবস্থাগুলো করেছি। তখন দাদু সেখানে আসে আর এসেই বলে, এই তো তোমাদের দোকান থেকেই তো সবসময় আমাদের বাড়িতে শাড়ি আসে, তাই তো? শোনো, আমাদের বাড়িতে অনেক বড় একটা কাজ রয়েছে, সেই কাজে তোমরা ভালো ভালো শাড়িগুলো নিয়ে আসবে। তখন মৌলি বলে, কিসের কাজ দাদু? তখন দাদু বলে, তোমার বিয়ে। তখন এই কথা শুনে মৌলি প্রচন্ড ভাবে রেগে যায়। তখন দাদু বলে, দেখো, নানান কর্মকাণ্ডের সঙ্গে তুমি আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছ, সেটা তো আমি হতে দিতে পারি না, তাই তোমাকে বিয়ে দিয়ে দেব। তখন মৌলি বলে, না, আমি কিছুতেই বিয়ে করব না, আমি বললাম তো। তখন দাদু বলে, তোমাকে বিয়ে করতেই হবে দিদি ভাই, তোমার বিয়ে আমি ঠিক করে ফেলেছি, বুঝতে পেরেছো? তখন মৌলি প্রচন্ড ভাবে চিৎকার করে আর সেখান থেকে দৌড়ে চলে যায়।
তারপরে ঈশানী সহ সবাই দৌড়ে মৌলির পিছন পিছন যায়। আর ঘরে দরজা দিয়ে বসে থাকে মৌলি। তখন ঈশানী ওরা সবাই বলে, "মৌলি দরজা খোলো, দরজা খোলো।" তখন মৌলি বলে, "না, আমি দরজাও খুলবো না, আমি খাবার-দাবারও খাবো না, আমি কিচ্ছু করব না, যতক্ষণ না পর্যন্ত এই বিয়েটা বন্ধ না করছে দাদু।" তখন দাদু বলে, "শোনো দিদি ভাই, তোমাকে আমার কথা শুনতে হবে। আমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে হবে।" তখন ঈশানী বলে, "দেখ পুরনো কথা আর কত ধরে বসে থাকবি? এবার তো তোর জীবনটা তোকে বেছে নিতে হবে।" তখন মৌলি বলে, "না, আমি বিয়ে করব না।" তখন দাদু বলে, "শোনো দিদি ভাই, তুমি যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করো আর আমার কথায় বিয়ে করতে রাজি না হও, তাহলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। তোমাকে আমি ত্যায্য করব। তুমি আমার সম্পদে কিচ্ছু পাবে না।" তখন নয়নতারা মনে মনে বলে, "না, না, এটা হতে দিতে দেওয়া যাবে না।" তারপর নয়নতারা বলে, "দিদি ভাই, দরজাটা খোলো, দরজাটা খোলো।" কিন্তু মৌলি কোনো সাড়া শব্দ করে না, চুপ করে থাকে। তখন নয়নতারা বলে, "ও আবার কিছু করে ফেলবে না তো?" তখনই পিনাক্ষী সহ সবাই দরজায় নক করতে থাকে। তখন ঈশানী বলে, "দরজাটা ভাঙার ব্যবস্থা করো।" তখন দাদু বান্টিকে ডাকে আর বলে, "বান্টি, এদিকে আয়, এই দরজাটা এখনই ভাঙ।" তখনই বান্টি এসে পিনাক্ষী আর বান্টি দরজা ভেঙে ভিতরে যায়। তখন ঈশানী দাঁড়িয়ে আছে আর বলে, "এ কি মম, তোমাদের জন্য আমি শান্তি মতো কি একটু ঘরে দরজা দিয়ে বসেও থাকতে পারবো না?" তখন ঈশানী বলে, "দেখ মা, তুই তো আমার মেয়ে, তুই এরকম করিস না, তুই তো দাদুর কথা মেনে নে।" তখন মৌলি বলে, "আচ্ছা ঠিক আছে, আমি দাদুর কথা মেনে নেব, আমি বিয়ে করব, কিন্তু আমার পছন্দের ছেলেকে, আমি যাকে পছন্দ করি তাকেই আমি বিয়ে করব।" তখন নয়নতারা সহ সবাই তাকিয়ে থাকে মৌলির দিকে। তখন মৌলি বলে, "এটা নিয়ে কেউ আমাকে কোনোভাবে জোর করবে না।" ওইদিকে দেখা যাবে বাণীর সঙ্গে দেখা করতে আসে পুলিশ অফিসার আর বলে, "ম্যাডাম, এই আপনাদের গাড়ির স্যাম্পলগুলো, আপনি যে স্যাম্পলগুলো দিয়ে কি করবেন সেটাই বুঝতে পারছি না।" তখন বাণী সেই স্যাম্পলগুলো দেখতে থাকে আর অফিসারকে বলে, "কোনো কিছু জানা গেল?" তখন অফিসার বলে, "দেখুন ম্যাডাম, তদন্ত করে এতটুকু জানা গেছে যে আপনাদের গাড়িতে কোনোভাবে আগুন লেগে যায়নি, সেটাকে লাগানো হয়েছে। কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে।" তখন বাণী মনে মনে বলে, "আমি তো জানি এসব কিছু মৌলি দিদিমণি করেছে, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই, তাই আমি এখন কিছু বলতে পারছি না।" তারপরে অফিসার বলে, "ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমরা কিছু জানতে পারলে অবশ্যই আপনাকে জানাবো।" এই বলে অফিসার চলে গেলেই বাণী মনে মনে বলে, "মৌলি দিদিমণি, আপনি অনেক কিছু করেছেন, এবার এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। যেভাবে আমাদের গাড়িটাকে জ্বালিয়েছেন, সেইভাবে আপনাকেও জ্বলতে হবে।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।